জুলাই গণঅভ্যুত্থানের আসল মাস্টারমাইন্ড কে এবং কারা, এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত প্রায় 1 বছর অতিক্রম হয়ে যাওয়ার পরেও বিতর্ক থামছে না। বিভিন্ন মহল থেকে বিভিন্ন শ্রেণী বিভিন্ন মহলকে ক্রেডিট দেওয়া হচ্ছে। আর এই যে ক্রেডিট দেওয়ার যে প্রবণতাটা, একজন ব্যক্তি কিংবা একটা গোষ্ঠীকে মাস্টারমাইন্ড বানিয়ে দেওয়ার যে প্রবণতাটা, এই জিনিসটা আমি ব্যক্তিগতভাবে মনে করি শুরু করেছেন বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের মনে থাকার কথা যে তিনি যুক্তরাষ্ট্রে একটা সফরে গিয়ে তিনি ওই মাহফুজ আলমকে এই আন্দোলনের প্রধান মাস্টার মাইন্ড হিসাবে সেই দেশের মানুষের কাছে বিশ্ব মোড়লদের সামনে পরিচয় করিয়ে দিয়েছিলেন। যে বিষয়টা নিয়ে সমালোচনা করে আমি একটা ভিডিওতে কথা বলেছিলাম। তো এই প্রবণতাটা এখনো থামছে না। এখনো বিভিন্ন মানুষকে, বিভিন্ন দলকে মাস্টার মাইন্ড বানিয়ে দিচ্ছেন আন্দোলনের স্টেক হোল্ডার। তারাই একমাত্র স্টেক হোল্ডার, তারাই আন্দোলন অর্গানাইজ করেছে, তাদের নেতৃত্বে আন্দোলন হয়েছে, এমন কথাবার্তা আমরা এখনো শুনছি। সম্প্রতি আমি আমার একটা ভিডিওতে কথা বলেছি যে কমবিয়াং অঙ্গনের একজন খুব বড় আলেম আল্লামা জুনাইদ আল হাবিব সাহেব অকপটে জনাব তারেক রহমান সাহেবকে আন্দোলনের আসল মাস্টারমাইন্ড বানিয়ে দিচ্ছেন। তার নেতৃত্বে নাকি জাতীয় ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, এমন কথা তার মতো ব্যক্তিরাও এখন বলা শুরু করেছে এবং বলছে, যা অত্যন্ত দুঃখজনক। তো এই বিষয়টাই আজকে আমার জায়গা থেকে আমার যে টেকটা, আমার যে কথাটা সেটা বলবো যে আমার দৃষ্টিতে এই আন্দোলনের মাস্টারমাইন্ড কে বা কারা। দেখেন, একেবারে পরিষ্কার কথা, জুলাই গণ অভ্যুত্থানটি হয়েছিল সমগ্র বাংলাদেশের মানুষের অংশগ্রহণে। এমন কোন শ্রেণী, এমন কোন পেশা বা এমন কোন ধর্মের মানুষ বাদ নাই যারা এই আন্দোলনে অংশগ্রহণ করে নাই। আমাদের বাংলাদেশের যে সীমানা, এই যে আমাদের 1,47,570 বর্গ কিলোমিটারের যে সীমানা, এই সীমানার মধ্যে বসবাসকারী আওয়ামী বিরোধী যত জাতি, গোষ্ঠী, শ্রেণী, ধর্ম, বর্ণ রয়েছে, সবার সম্মিলিত অংশগ্রহণে জুলাই গণ অভ্যুত্থানটি হয়েছিল। ফুল স্টপ। এর চাইতে সত্য বা এর চাইতে বাস্তব কোনো কথা হতে পারে না। সকলের অংশগ্রহণে, সকলের অংশীদারিত্বে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে। এখানে নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি কিংবা কোনো দলকে ক্রেডিট দেওয়ার কোনো সুযোগ নাই। আমি বলে দিলাম যে নাহিদ ইসলাম জুলাই গণ অভ্যুত্থান ঘটিয়েছে, না, এটা বলার কোনো সুযোগ নাই। নাহিদ ইসলাম একা কিছু করতে পারে নাই। আমি বলে দিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এই যে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, এরা এটা করেছে, এটা বলার কোনো সুযোগ নেই। দেখেন, যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছিল, তখন আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় যাদেরকে ভর্তি নেয়, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, এরা হচ্ছে সমগ্র বাংলাদেশের মধ্যে বাছা বাছা মেধাবী ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। তো এরা যে শুধু ঢাকার ছেলে বা ঢাকার আশপাশের ছেলে এমন না, সমগ্র বাংলাদেশ থেকেই তারা ওই বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে, হলগুলোতে থাকে সরকারি সহযোগিতা নিয়ে। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়টা বন্ধ করে দিয়েছে, তখন এটা খুব স্বাভাবিক যে ওখানে যারা পড়তেন, যারা হলে থাকতেন, তারা মানে হয়তো বা অর্ধেকের বেশি মানুষই তাদের গ্রামে চলে গিয়েছিলেন বা আশেপাশে চলে গিয়েছিলেন, ঢাকাতে খুব কম মানুষই ছিলেন। এই আন্দোলনটা চালিয়ে নিয়েছে, আন্দোলনের মধ্যে প্রাণ সঞ্চার করেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমার যে শিক্ষার্থী ভাই বোনেরা রয়েছেন, আমরা দেখেছি তারা কতটা সাহসিকতার সাথে দেশপ্রেমে একটা অনন্য দৃষ্টান্ত তারা স্থাপন করেন, তারা আন্দোলনটা চালিয়ে নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ার পরে কিভাবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনটাকে চালিয়ে নিয়েছে, এটা আমরা সকলেই দেখেছি। সেই হিসেবে এটা বলার কোনো সুযোগ নাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়তেন তারাই আন্দোলনটা অর্গানাইজ করেছেন। এই যে সমন্বয় যাদেরকে বলা হচ্ছে, যাদেরকে ডিবি হারুন উঠিয়ে নিয়ে গিয়েছিলেন, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, তারাই আন্দোলনের মাস্টার মাইন্ড। মাহফুজ আলম আন্দোলনের মাস্টার মাইন্ড, অমুকে আন্দোলনের মাস্টার মাইন্ড, তুমুকে আন্দোলনের মাস্টার মাইন্ড, এটা বলার কোনো সুযোগ নাই। নাহিদ ইসলাম কেন, তার যদি গোষ্ঠীবৃন্দি, আত্মীয় স্বজন, 14 গোষ্ঠীও যদি আন্দোলন থেকে সরে যেত, তখন আন্দোলন পিছপা হতো না। কারণ ওই আন্দোলনটা তখন আর নাহিদ ইসলাম বা তার পরিবার বা তার 14 গোষ্ঠী, তার বাপদাদার আন্দোলন ছিল না। এই আন্দোলনটা সমগ্র বাংলাদেশের মানুষের আন্দোলন হয়ে দাঁড়িয়েছিল। আবু সাইদ ভাই যখন 2 হাত প্রসারিত করে দিয়ে, যখন তার জীবনটা, মহামূল্যবান জীবনটা যখন দেশের জন্য বিলীন করে দিলেন, তখন
বাংলাদেশের মানুষ যাদেরকে গত 17 বছর ভয় দেখিয়ে দমিয়ে রাখা গিয়েছিল, তাদের যে বিবেক, ঘুমন্ত বিবেক, সেই বিবেক কিন্তু জাগ্রত হয়ে উঠেছিল। মানুষ মাঠে নেমে এসেছিল, কারফিউ দেওয়া হয়েছে, দেখলে গুলি করার অর্ডার ছিল, কিন্তু কোনো কিছুই বাংলাদেশের মানুষকে আটকিয়ে রাখতে পারে নাই। মানুষ কিন্তু মাঠে নেমেছে, রাজপথে নেমেছে। মানুষ প্রথমে 9 দফা দিয়েছে, এরপরে 1 দফার দাবিতে সমগ্র ঢাকা অচল করে দিয়েছিল বাংলাদেশের সাধারণ মানুষ। শুধু ঢাকা নয়, বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জায়গায় রাজপথগুলোতে মানুষ সেদিন নেমে এসেছিল 5ই আগস্ট। ওই মানুষগুলো কি নাহিদ ইসলামের কথায় নেমে এসছে, নাকি তাদের বিবেকের তাড়নায়, তাদের যে দেশের প্রতি তাদের যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার জায়গা থেকে তারা সেখানে নেমেছে? ওই মানুষগুলো কি শুধুমাত্র বিএনপির কথায় নেমে এসেছিল, শুধুমাত্র জামাতের কথায় নেমে এসেছিল, শুধুমাত্র হেফাজতের কথায় নেমে এসেছিল, শুধুমাত্র চরমনের কথায় নেমে এসেছিল? না, এটা বলার কোনো সুযোগ নেই। সবাই মনে করেছিল যে এইবার যদি আমরা এই একটা স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে না পারি, তাহলে আমাদের আর নিস্তার নাই, এমনিতেই আমরা না খেয়ে পেয়ে মরে যাব। এই যে একটা বিষয়, যে তারা কারো বাপ, কারো ছেলে, কারো ভাই, কারো বোন, কারো মেয়ে, কারো নাতি, যারা জীবন দিয়েছে, যেই শিক্ষার্থীর আন্দোলনটা শুরু করেছিল, তারা কারণ না কারো কোনো না কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ ছিল। আমরা প্রায় বাংলাদেশের সবাই হয়তোবা জানবো, বা আমরা সবাই জানি যে আমার আশেপাশে কেউ না কেউ শহীদ হয়েছে। আমার এলাকাতে বা পাশের এলাকাতে বা আমার থানার মধ্যে, আমার ওই ইউনিয়নের মধ্যে কেউ না কেউ শহীদ হয়েছে। যে শহীদ হয়েছে তার সাথে হয়তোবা আমার কোনো স্মৃতি রয়েছে, বা তাকে আমি চিনি। যে আমার এলাকাতে যারা শহীদ হয়েছে, সে যখন ওই ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো, যারা শহীদ হয়েছে খবর পেয়েছি যে অমুক ভাই শহীদ হয়েছে, তাকে মানে তার জানাজায় অংশগ্রহণ করেছি, তার দাফনে অংশগ্রহণ করেছে। এই কাজগুলো কিন্তু বাংলাদেশের মানুষ করেছে, দেখেছে যে একটা ছেলে যার আজকে পরের টেবিলে বসে থাকার কথা, যার আজকে তার একটা উন্নত ভবিষ্যৎ গড়ার পিছনে আত্মনিয়োগ করার কথা, সে থাকবে বই নিয়ে, সে থাকবে খাতা নিয়ে, সে স্টাডি করবে সারাদিন, হ্যাঁ, সে চর্চা করবে, সে বিভিন্ন জিনিস শিখবে, কবিতার চর্চা করবে। এমন ছেলেরা যারা একেবারে প্রফুল্ল মন নিয়ে তারা খেলাধুলা করবে, এলাকাটাকে মাতিয়ে রাখবে, সুস্থ সাংস্কৃতিক চর্চা করবে, এই ছেলেগুলো যখন লাশ হয়ে কবরে চলে যাচ্ছিল, এই জিনিসগুলো বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু মেনে নিতে পারে না। মানুষের বিবেকে নাড়া দিয়েছে, বিবেক জাগ্রত হয়ে উঠেছিল। ভয়কে বাংলাদেশের মানুষ জয় করতে পেরেছিল, এবং এর কারণেই এই জুলাই গণঅভ্যুত্থানটা হয়েছিল। আর সবচাইতে বেশি যে জিনিসটা এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে কাজ করেছে, যেটা না হলে এটা হতোই না, সেটা হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একেবারে চাওয়া। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন, গণঅভ্যুত্থান হয়েছে, মানুষ মাঠে নেমেছে, হাসিনার পতন হয়েছে, বাস, শেষ কথা। আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার চাওয়ায় দেশবাসী মাঠে নেমেছে। অন্যথায় দেখেন, এর কিছুদিন আগেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা কিন্তু অনেক বড় আন্দোলন গুছিয়ে এনেছিল। আমাদের মনে থাকার কথা, 28শে অক্টোবর কত বড় মহাসমাবেশ করেছে বিএনপি। এত বড় মহাসমাবেশ বাংলাদেশের ইতিহাসে হয়েছে কিনা এটা আমার জানা নেই, কিন্তু তারা কি পেরেছিল হাসিনাকে নামাতে? বাংলাদেশের মানুষ কি, অনেক মানুষই কানেক্টেড হতে শুরু করেছিল, কিন্তু সবাইকে কি নামিয়ে আনা সম্ভব হয়েছিল? হয় নাই। বিএনপির চেষ্টায় কোনো কমতি ছিল না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা হয় নাই, মানুষ নামে নাই। এর আগে অনেক আন্দোলন হয়েছে। হেফাজতের সময়, হেফাজতের 13 দফা দাবিতে যারা বুঝমান ছিলাম, আমাদের যাদের মনে আছে, প্রত্যেকটা মসজিদে মসজিদে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় যেভাবে এই আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ ডাকে মানুষ উজ্জীবিত হয়ে উঠেছিল, দলমত নির্বিশেষে দেশটাকে রক্ষা করার জন্য সবাই কিন্তু শাপলা চত্বর অভিমুখে ছুটেছিল। শাপলা চত্বরে সেদিনকার সে সমাবেশে 5ই মে ঠিক কত লক্ষ মানুষ হয়েছিল এটা কেউ এখনো বলতে পারে না। কেউ বলে 50 লক্ষ, কেউ বলে 40 লক্ষ, কেউ বলে 20 লাখ, কেউ বলে 60 লাখ, 70 লাখ, এরকম এক একজন এক এক রকম সংখ্যা বলে। এর চাইতে বড় কোনো মহাসমাবেশ, বড় জমায়েত বাংলাদেশের ইতিহাসে, কেন পৃথিবীর ইতিহাসে নেই। কিন্তু তখনও কি সরকার পতন সম্ভব হয়েছিল? হয় নাই, কারণ আল্লাহ পাকের হুকুম হয় নাই। আল্লাহ পাক চেয়েছেন 24 সালে হাসিনার পতন হবে, গণঅভ্যুত্থান সংগঠিত হবে, গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। আর এই গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডার বাংলাদেশের প্রত্যেকটা মানুষ। ওই যে ছেলে ঘরের মধ্যে শুয়েছিল, যে অসুস্থ ব্যক্তি হাসপাতালের বেডে শুয়ে, আমার যে ভাই বোনেরা গার্মেন্টে চাকরি করে
তারা তাদের প্রোফাইল লাল করেছিল, সেই ব্যক্তিটাও এই গণঅভ্যুত্থানের একজন স্টেক হোল্ডার, তারও অংশীদারিত্ব রয়েছে। আমার ঘরের যে মা বোনেরা ঘরের কাজ করেছে, বাচ্চা লালন পালন করেছে, আমার যে কৃষকরা যারা মাঠে কৃষিকাজ করেছে, তারাও এই গণঅভ্যুত্থানের একজন স্টেক হোল্ডার, তারাও এই গণঅভ্যুত্থানের একজন প্রত্যক্ষ অংশীদার। সুতরাং এই যে একটা জিনিস বলা, একটা শ্রেণীকে, একজন ব্যক্তিকে মাস্টারমাইন্ড বানিয়ে দেওয়া, একজন ব্যক্তিকে, একটা দলকে, হ্যাঁ, বা একটা ইজমকে মাস্টারমাইন্ড বানিয়ে প্রচার করা, এটা কোনোভাবেই সমীচীন কোনো কথা নয়। এই গণঅভ্যুত্থান কোনো একক দলের সম্পত্তি নয়। এনসিপি ইদানিং গণঅভ্যুত্থানকে তাদের সম্পত্তি বানিয়ে নেওয়ার একটা প্রবণতা তাদের মধ্যে লক্ষ্য করছি, যা নিঃসন্দেহে দুঃখজনক। সার কথা হচ্ছে এই, যেই জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের একটা অর্জন, মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান। এই অর্জনকে যেন আমরা নষ্ট না করি, এই অর্জন যেন আমাদের বিফলে না যায়, শহীদদের রক্ত যেন বিফলে না যায়। আমরা সকলে দেশটাকে ভালোবেসে যেভাবে করলে, যেভাবে বললে, যেভাবে চললে দেশটা এগিয়ে যাবে, সামগ্রিকভাবে আমাদের দেশ উপকৃত হবে, আল্লাহ যেন আমাদেরকে সেই পথে আগে বাড়ার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।